गुड मर्निंग। चलो आज के আমরা আলোচনা করব ডারউইনবাদ নিয়ে। ডারউইনবাদ বা ডারউইনিজম। ডারউইনবাদ বা ডারউইনিজম বিজ্ঞানী চার্লস ডারউইন 1809 সালে इंग्लैंडे जन्मग्रहण करें। এই সালটা তোমাদেরকে এই কারণেই বলছি, এই সালটা দেখো আগে তোমাদেরকে বলেছি এই 1809 সালে কি হয়েছিল, ল্যামার্কবাদ প্রকাশিত হয়েছিল। তাহলে ল্যামার্কবাদ প্রকাশিত হওয়ার সময় ডারউইনের জন্ম ইংল্যান্ডে। তো ডারউইন তার 22 বছর বয়সে HMS বিগল নামে একটি জাহাজে করে, HMS বিগল এই জাহাজটার নাম অনেক সময় দেয়, HMS বিগল নামে একটি জাহাজে করে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকা উপকূল ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে উনি পরিভ্রমণ করেন এবং ওই সমস্ত এলাকায় যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীদেরকে উনি দেখতে পান সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন এবং এগুলোকে পর্যবেক্ষণ করে তিনি তার বিখ্যাত গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস species by means of natural selection এই বইটি প্রকাশ করেন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইটি উনি প্রকাশিত করেন 1859 সালে। 1859 সালে ডারউইন এই বইটি প্রকাশ কালটা মনে রাখো 1859 সাল। তাহলে ল্যামার্কবাদ প্রকাশিত হওয়ার প্রায় 50 বছর পর অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের মতবাদ প্রকাশিত হয়। তো এই বইতে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই বইতে অভিব্যক্তি সংক্রান্ত ডারউইনের যে তত্ত্বগুলি আছে এই তত্ত্বগুলিকে বলা হয় ডারউইনবাদ বা ডারউইনিজম। তো আজকে আমাদের আলোচনার বিষয়, উনি তার এই বইতে অভিব্যক্তি সংক্রান্ত তার যে তত্ত্বগুলো সেগুলোই আমরা আলোচনা করব। তো ডারউইন তার ওই পরিভ্রমণকালে যে সমস্ত নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন এবং সেখানে ওই প্রাণীদের স্বভাব এবং আচরণ নিয়ে যা পর্যবেক্ষণ করেছিলেন তার ভিত্তিতে উনার যে মতবাদ তা উনি এই বইটি লিপিবদ্ধ করেন। বইটির নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবারে চলো জেনে নেওয়া যাক যে ডারউইনবাদের মূল বিষয়গুলো কি কি। এক নম্বরে হচ্ছে, প্রথমে উনি বলেছিলেন অত্যধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে পৃথিবীর প্রত্যেকটি জীব গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করে। এটা জীবের সহজাত বৈশিষ্ট্য, জীব গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করবে। ডারউইন তার পর্যবেক্ষণে বলেছিলেন যে একটি স্ত্রী মাছ তার প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। তাহলে এই 3 কোটি ডিম থেকে সবগুলো থেকে যদি মাছ সৃষ্টি হয় তাহলে কিন্তু জীবের সংখ্যা অনেক বেড়ে যাবে, কিন্তু সে বংশ বৃদ্ধি করার চেষ্টা করে। 3 কোটি ডিম পাড়ছে একটা, আর যদি কোনো প্রাণী খুব কম ভাবেও বংশ বিস্তার করে, যেমন একটা হাতি
হাতি তার জীবদ্দশায় মোটামুটি 5 থেকে 6টি বাচ্চার জন্ম দেয়, অর্থাৎ এদের এটা স্লো বংশবিস্তারের হার। একটা হাতি তার জীবদ্দশায় মাত্র 5 থেকে 6টি বাচ্চার জন্ম দেয়। যদি এই হারও বাচ্চার জন্ম হয়, অর্থাৎ 5 থেকে 6টি, তবুও দেখা যাবে কি যে 750 বছর পর এক জোড়া হাতি থেকে প্রায় 19 মিলিয়ন হাতি তৈরি হবে, মানে সৃষ্টি হবে। তাহলে জীবেদের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অত্যধিক হারে বংশ বিস্তার করা। কিন্তু আমরা দেখেছি যে যেভাবে জীব চেষ্টা করুক, প্রকৃতিতে জীবের সংখ্যা একটা নিয়ন্ত্রিত আছে। ডারউইন পর্যবেক্ষণ করেছিলেন যে জীবের এটা সহজাত বৈশিষ্ট্য, জীব গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করবে। আমাদের পুকুরগুলোতে যে ঝিনুক থাকে, এই ঝিনুকরাও প্রজনন ঋতুতে এক একটা ঝিনুক থেকে প্রায় 6 মিলিয়ন ডিম তৈরি হয়। তাহলে এই 6 মিলিয়ন ডিম থেকে যদি প্রত্যেকটা ডিম থেকে ঝিনুক তৈরি হতো, তাহলে পুকুরে ঝিনুকেই ভরে যেত, জলেই থাকতো না, ঝিনুক ভরে যেত। কিন্তু এগুলো হয় না। কিন্তু ডারউইন বলেছিলেন যে জীব চেষ্টা করে গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করা। এটা ছিল ওনার প্রথম পর্যবেক্ষণ, অত্যধিক হারে বংশ বৃদ্ধি। 2 নম্বরে হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। সীমিত খাদ্য ও বাসস্থান। পৃথিবীতে ভূপৃষ্ঠের আয়তন তো সীমাবদ্ধ, আমরা চেষ্টা করলেও পৃথিবীর আয়তন বাড়াতে পারবো না। তাহলে এখানে বাসস্থান লিমিটেড আছে, সীমিত আছে। আর সীমিত আছে কি? খাদ্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ম্যাক্সিমাম খাদ্য উৎপাদন করতে পারি, তারপর তো আর পারবো না। তাহলে পৃথিবীতে খাদ্য এবং বাসস্থান দুটোই সীমিত আছে। কিন্তু জীবদের সংখ্যা যদি বৃদ্ধি পায় নয়, মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে সীমিত খাদ্য ও বাসস্থান থাকার কারণে জীবদের মধ্যে কি হবে, তাহলে কম্পিটিশন হবে। কিন্তু এটা তো সত্যি যে আমরা ভূপৃষ্ঠের আয়তন বাড়াতে পারবো না, তাহলে আমাদের বাসস্থান সীমিতই আছে। আর এখন পর্যন্ত মানুষ চেষ্টা করেও অন্য কোনো গ্রহ বা মহাকাশে আমরা বাসস্থান তৈরি করতে পারিনি, মানুষ বসবাসের বিকল্প জায়গার আমরা সন্ধান করতে পারিনি। তাহলে আমাদেরকে যদি এই পৃথিবীতেই থাকতে হয়, তাহলে সেখানে বাসস্থান সীমিত আছে আর আমাদের খাদ্যও সীমিত, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার পরও খাদ্যের একটা সীমাবদ্ধতা আছে। তাহলে একদিকে কি হচ্ছে, অত্যধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে, আর পৃথিবীতে সীমিত খাদ্য ও বাসস্থান আছে। তাহলে কি হবে, বেঁচে থাকার জন্য সংগ্রাম হবে, সবাই চাইবে যে বেঁচে থাকবো। তাহলে সীমিত খাদ্য ও বাসস্থান আর একদিকে অত্যধিক হারে বংশবৃদ্ধি, যার ফলে কি হচ্ছে, জীবদেরকে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হচ্ছে। তাহলে 3 নম্বর তত্ত্ব ছিল অস্তিত্বের জন্য সংগ্রাম বা জীবন সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম বা জীবন সংগ্রাম একে বলা হয়, জীবন সংগ্রাম। এটা কেমন জিনিস, যে আগের যে দুটো কারণ বললাম, যে একদিকে কি হচ্ছে, অত্যধিক হারে বংশ বিস্তার, এটা জীবদের সহজাত বৈশিষ্ট্য। আর এখানে কি আছে, আর এখানে আছে একদিকে সীমিত খাদ্য ও বাসস্থান, তার ফলে দেখা দিচ্ছে জীবদের মধ্যে জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম হচ্ছে, জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ যদি এই পরিবেশে পৃথিবীকে টিকে থাকতে হয়, তাহলে যেহেতু আমাদের খাদ্য ও বাসস্থান সীমিত, তাই জীবদেরকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। এই সংগ্রামটা আবার 3 রকম ভাগে, 3 রকম সংগ্রাম আমরা দেখতে পাই। তাহলে এটা মুছে দিচ্ছি। এবারে এই 3 নম্বর পয়েন্টে জীবন সংগ্রামের
জীবন সংগ্রাম 3 রকম ভাবে জীবন সংগ্রামে লিপ্ত আছে সমস্ত জীবকুল। 1 নম্বরে হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। অন্তঃপ্রজাতিগত সংগ্রাম এটা কেমন জিনিস? অন্তঃপ্রজাতি অর্থাৎ বেঁচে থাকার জন্য একই প্রজাতির জীবদের মধ্যে যদি সংগ্রাম হয় তাহলে তাকে বলা হয় অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। তোমরা দেখে থাকবে যে একটা কুকুরের 5-6টা বাচ্চা হয়, তো যখন ওই মা কুকুর চলে আসে বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য, তখন তাদের মধ্যে পুরোপুরি পড়ে যায় যে কে বেশি দুধ খেতে পারে। তো দেখা যায় কি যে কুকুরের ওই 5-6টা বাচ্চার মধ্যে আলটিমেট 2 কি 3টে বাচ্চা বেঁচে থাকে, বাকিগুলো ওই দুধ খাওয়ার সময় কম্পিটিশনে টিকতে পারে না, মানে যে একটু বেশি শক্তিশালী সে অন্যদেরকে সরিয়ে দেয়, তাহলে যার ফলে যে দুর্বল সে দুধ পায় না। তাহলে এরকম করতে করতে আবার মা কুকুরও জানে যে সব বাচ্চাকে যদি আমি দুধ খাওয়াই তাহলে আমার সব বাচ্চাগুলো বাঁচবে না। তো দেখা যায় কি যে আলটিমেট যে তার 2 কি 3টে বাচ্চা বেঁচে থাকলো, বাকিগুলো বেঁচে থাকছে না। তাহলে এই যে বেঁচে থাকার জন্য ওই কুকুর বাচ্চাগুলো নিজেদের মধ্যে যে সংগ্রামটা করছিল, অর্থাৎ দুধ পাওয়ার জন্য নিজেদের মধ্যে যে কম্পিটিশন হচ্ছিল, যে প্রতিযোগিতা হচ্ছিল, তাকেই বলা হয় অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আবার আরেকটা ঘটনা তোমরা লক্ষ্য করবে যে বর্ষাকালে দেখবে যেখানে জাম গাছ আছে, জাম গাছ থেকে প্রচুর বীজ জাম গাছের তলায় পড়ে যায়। যখন ওখানে পড়ে সব বীজগুলো অঙ্কুরিত হয়ে প্রচুর জাম গাছের চারা তৈরি হয়। জাম গাছের গোড়ায় বর্ষাকালে অনেক চারা বেরোয়। লক্ষ্য করে দেখবে যে এই চারা গাছগুলো এগুলো কিন্তু পূর্ণ বিকশিত হবে না। তার কারণ ওই যে বড় গাছটি রয়েছে, সব গাছগুলো সব চারাগুলো থেকে যদি সব চারা গাছগুলো যদি বৃক্ষে রূপান্তরিত হতো তাহলে সেখানে তাদের খাদ্যাভাব দেখা দিত, মাটিতে প্রয়োজনীয় যে খনিজ উপাদান বা জল সেখানে সমস্যা হতো, যার ফলে দেখা যায় কি যে সেই গাছগুলো দুর্বলই রয়ে যাচ্ছে। অর্থাৎ ওই বড় গাছটা এমনভাবে ছাওয়া দিয়ে তাদেরকে আবৃত করে রাখে যাতে তাদের বৃদ্ধি এবং বিকাশ ভালোভাবে না ঘটে। তাহলে এই চারাগুলো ওই নিজের প্রজাতি জাম গাছগুলো নিজেদের মধ্যেই কম্পিটিশন হয়ে সব চারা গাছ থেকে কিন্তু গাছে রূপান্তরিত হবে না। এটাই অর্থাৎ নিজ প্রজাতির মধ্যেই যদি বেঁচে থাকার জন্য সংগ্রাম হয় তাকে বলা হয় অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। 2 নম্বরে হচ্ছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আন্তঃপ্রজাতি অর্থাৎ 2 ভিন্ন প্রজাতির 2 বা ততোধিক প্রজাতির মধ্যে যদি বেঁচে থাকার জন্য সংগ্রাম হয় তখন তাকে বলা হয় আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। ধরো কোন একটা পরিবেশে ব্যাঙ ফড়িংকে ভক্ষণ করছে, আবার সাপ ব্যাঙকে ভক্ষণ করে, অন্যদিকে আবার ময়ূর ব্যাঙ ও সাপ দুটোকে ভক্ষণ করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, বেঁচে থাকার জন্য সবাই খাদ্য গ্রহণ করছে, ব্যাঙ ফড়িংকে খাচ্ছে, আবার সাপ ব্যাঙকে ভক্ষণ করছে, আবার ময়ূর সাপ ও ব্যাঙ দুটোকেই খাদ্য হিসেবে গ্রহণ করছে। কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাহলে এখানে পরিবেশে বেঁচে থাকার জন্য সবারই খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে এই খাদ্য গ্রহণ করতে গিয়ে কি হচ্ছে, বিভিন্ন প্রজাতির মধ্যে কম্পিটিশন দেখা দিচ্ছে। তাহলে বেঁচে থাকার লড়াই হচ্ছে কার মধ্যে? বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে, যেমন ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, এই বিভিন্ন প্রজাতির জীবদের মধ্যে যখন কম্পিটিশন হয়, সংগ্রাম হয়, তখন তাকে বলা হয় আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। আরেকটা জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম আরেকটা আছে, তাকে বলা হয় পরিবেশগত সংগ্রাম। পরিবেশগত সংগ্রাম এটা কেমন? জীবদেরকে সর্বদা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হয় বা
প্রতিকূল পরিবেশকে জয় করে টিকে থাকতে হয়। কেমন? যেমন বন্যা, ভূমিকম্প, অগ্নুৎপাত, এরকম যখন ঘটনা ঘটে তখন কি হয়, অনেক জীবই কিন্তু ধ্বংস হয়ে যায়। যারা টিকে থাকে, অর্থাৎ ওই সমস্ত পরিবেশগত প্রতিকূলতাকে জয় করে টিকে থাকতে গেলে কি হয়, পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়। যারা যে সমস্ত জীবেরা টিকে আছে তারা কি হচ্ছে, প্রকৃতির ওই সমস্ত প্রতিকূলতাকে জয় করে টিকে আছে। অর্থাৎ কোথাও বন্যা হচ্ছে, কিছু লোকের প্রাণহানি হলো, কিন্তু কিছু লোক তো টিকে গেল। তারা হয় কিছু ব্যবস্থা নিয়েছে, যে বন্যার আগে উপযুক্ত জায়গায় সরে গেছে, কিংবা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে যে বন্যা হওয়ার পর সেই সমস্ত এলাকায় খরা সৃষ্টি হয়। তাহলে এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে টিকে থাকা শিখতে হয়। তো যারা টিকে থাকতে পারে তারা রয়ে যায়, বাকিরা অবলুপ্ত হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে এই প্রতিকূলতাকে জয় করে, আমাদেরকে বলতে সমস্ত জীবদেরকে, মানে পৃথিবীতে যত জীব আছে সবাই এই পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধেও সংগ্রাম করে টিকে থাকতে হয়। অর্থাৎ প্রকৃতিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটবেই, কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও অগ্নুৎপাত, কোথাও ভূমিকম্প, এরকম প্রাকৃতিক ঘটনা ঘটতে থাকবে। কিন্তু জীবেরা এই প্রতিকূলতাকে জয় করে টিকে থাকে। তাহলে এটাই হচ্ছে পরিবেশগত সংগ্রাম, অর্থাৎ পরিবেশের সঙ্গে মোকাবিলা করে পৃথিবীতে জীবদেরকে টিকে থাকতে হয়। তাহলে এই তিনটে আলোচনা হলো। 4 নম্বরে কি হলো? 4 নম্বরে ডারউইন আরেকটা তত্ত্বে বলেছিলেন, ডারউইন তত্ত্বের আরেকটা প্রতিপাদ্য হচ্ছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ। ডারউইনের মতে পৃথিবীর দুটো জীব কখনো হুবহু একই রকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যকেই বলা হয় ভেদ বা প্রকরণ। তাহলে ভেদ বা প্রকরণ কি জিনিস বুঝতে পারলে? যে দুটো জীব কখনোই হুবহু একই রকম হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই। এই পার্থক্যটাই হচ্ছে প্রকরণ। আমরা আপাত দৃষ্টিতে দুটো জীবের মধ্যে সাদৃশ্য দেখতে পেলেও তাদের মধ্যে অনেক বৈসাদৃশ্য থাকে। অর্থাৎ ডারউইন বলেছিলেন যে বৈসাদৃশ্য থাকবেই। এই যে তোমরা বলো যে যমজদের খুব মিল, হ্যাঁ খুব মিল থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে বৈসাদৃশ্য আছে। ডারউইন এটা পর্যবেক্ষণ করেছিলেন যে পৃথিবীর দুটো জীব কখনো হুবহু একই রকম হয় না, তাদের মধ্যে কিছু পার্থক্য থাকে। এই পার্থক্যই হলো ভেদ বা প্রকরণ। এই প্রকরণগুলি আবার দু রকম হয়। যে পার্থক্য বা প্রকরণগুলি জীবদেরকে ওই জীবন সংগ্রামে জয়ী হতে সাহায্য করে সেগুলোকে বলা হয় অনুকূল প্রকরণ। অনুকূল প্রকরণ। তাহলে যে প্রকরণগুলো জীবকে জীবন সংগ্রামে জয়ী হতে সাহায্য করে সেগুলোকে বলা হয় অনুকূল প্রকরণ বা অনুকূল ভেদ। আর যেগুলো জীবন সংগ্রামের জয়ী হওয়ার পক্ষে সহায়ক নয় সেগুলোকে বলা হয় প্রতিকূল প্রকরণ। তাহলে এই প্রকরণ দু রকমের হতে পারে, অনুকূল আর প্রতিকূল। তাহলে যে প্রকরণগুলো জীবের জীবন সংগ্রামে জয়ী হওয়ার সহায়ক সেইগুলোকে বলা হয় অনুকূল প্রকরণ, আর যে প্রকরণগুলি জীবন সংগ্রামে জয়ী হওয়ার পক্ষে উপযুক্ত নয় সেগুলোকে বলা হয় প্রতিকূল প্রকরণ। এরপর আরেকটা তত্ত্বে উনি বলেছিলেন যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে অনুকূল প্রকরণ
প্রকরণযুক্ত জীবেরা, ওই যে যেটা বললাম যে যাদের মধ্যে অনুকূল প্রকরণগুলো বেশি থাকে, অর্থাৎ যে প্রকরণগুলো জীবদেরকে জীবন সংগ্রামে জয়ী হতে সাহায্য করে, অনুকূল প্রকরণযুক্ত জীবেরাই জীবন সংগ্রামে অধিক সুযোগ সুবিধা লাভ করে এবং তারাই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ যাদের মধ্যে অনুকূল প্রকরণগুলো বেশি থাকবে তারা জীবন সংগ্রামে অধিক সুযোগ সুবিধা পাবে এবং তারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যোগ্য বলে বিবেচিত হবে, যার ফলে তারা কি করবে, নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তাহলে তাদেরই, অর্থাৎ যারা যোগ্য তারাই পৃথিবীতে টিকে থাকবে। তাহলে অনুকূল প্রকরণযুক্ত জীবদেরই, অর্থাৎ যারা যোগ্য, অর্থাৎ যোগ্যতমেরই উদ্বর্তন ঘটে, অর্থাৎ যোগ্যতমেরাই টিকে থাকবে। তাহলে যোগ্যতমের উদ্বর্তন কাদের মধ্যে হবে? যাদের মধ্যে অনুকূল প্রকরণ বেশি আছে সেই সমস্ত জীবেরাই, তাদের মধ্যেই এই উদ্বর্তন ঘটবে। আর যারা জীবন সংগ্রামে জয়ী হতে পারবে না তারা কি হবে, কালক্রমে পৃথিবী থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। আরেকটা উনি বলেছিলেন প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ডারউইনের মতে প্রকৃতি নির্বাচন করে নেয় তাদেরকে যারা পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য। আগামী দিনে যারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যোগ্য তাদেরকে প্রকৃতি নির্বাচন করে। কিসের ভিত্তিতে নির্বাচন করে? অর্থাৎ যাদের মধ্যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনুকূল প্রকরণগুলো বেশি আছে সেই সমস্ত জীব প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়। একেই বলা হয় প্রাকৃতিক নির্বাচনবাদ। অর্থাৎ প্রকৃতি সেই সমস্ত জীবগুলোকেই ছাড়পত্র দেয় যাদের মধ্যে অনুকূল প্রকরণ বেশি আছে বা যারা জীবন সংগ্রামে জয়ী হতে পারবে, সেই সমস্ত জীবগুলোকেই প্রকৃতি সিলেকশন করে, নির্বাচন করে আগামীতে টিকে থাকার জন্য। তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ হলো যে অনুকূল প্রকরণযুক্ত জীবদেরকে তারা তাদের জীবন সংগ্রামে প্রতিযোগিতার সময় অধিক সুযোগ সুবিধা লাভ করে এবং প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়, একেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। আর 7 নম্বরে উনি বলেছিলেন নতুন প্রজাতির সৃষ্টি। নতুন প্রজাতির সৃষ্টি, নতুন প্রজাতির সৃষ্টি কিভাবে হয়? ডারউইনের মতে ওই যে অনুকূল প্রকরণ, প্রকরণ মানে কি কিছু নতুন বৈশিষ্ট্য, তাহলে এই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হতে হতে এক সময় দেখা যায় কি যে পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষের মধ্যে কালক্রমে এই ওই বিভিন্ন ধরনের প্রকরণগুলি বেশি পরিমাণে দেখা দেওয়ায় এক সময় পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষ অনেক আলাদা হয়ে গেছে, তখন তারা একটা নতুন প্রজাতি বলে বিবেচিত হয়। তাহলে অনুকূল প্রকরণযুক্ত যে সমস্ত জীবরা, অনুকূল প্রকরণ প্রত্যেক প্রজন্মে কিছু কিছু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো অনুকূল প্রকরণ, সেই প্রকরণগুলো যখন আরো অপত্যের মধ্যে সঞ্চারিত হতে থাকে একসময় দেখা যায় যে এই পার্থক্যগুলো এত বেশি হয়ে গেল যে পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষদের অনেক বেশি পার্থক্য দেখা যাচ্ছে। তখন ধীরে ধীরে একটা নতুন প্রজাতি রূপে আবির্ভূত হয়। তাহলে নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার মূল যে কারণটি সেটা হলো ওই অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হতে হতে কালক্রমে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে এই হলো ডারউইনবাদের মূল প্রতিপাদ্য। এটা তোমরা টেক্সট বইটা খুব ভালোভাবে বারবার রিডিং পড়বে। এটা মানে যেহেতু এর অনেকগুলো বিষয় আছে, তো তোমরা চেষ্টা করো বারবার বইটা রিডিং পড়ো এবং খুব ইন্টারেস্টিং ঘটনা এবং প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সহজেই এটা করতে পারবে। ডারউইনবাদের মূল তত্ত্বগুলো শর্ট আউট করে খাতায় সংক্ষিপ্ত করে একটু লিখে পাঠাবে আগামীকাল। আর এখান থেকে কিছু শর্ট প্রশ্ন হয় যে ওই বইটার নাম
অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটির নাম মনে রাখবে। আর প্রকাশকাল, ওই বইটি কখন প্রকাশিত হয়েছিল, অর্থাৎ লেমার্কবাদ প্রকাশিত হওয়ার 50 বছর পর 1859 সালে। এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো, আর ওই জাহাজটির নাম, কোন জাহাজে করে উনি ওই দ্বীপপুঞ্জগুলো পরিভ্রমণ করেছিলেন, HMS বিগল, এই সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই প্রশ্নটা অর্থাৎ ডারউইনবাদকে সংক্ষিপ্ত রূপে লিখে কালকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে।